আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আজকের কুইজের লড়াই করবার জন্য হাজির হয়েছে দুটি স্কুল। চলুন দেখে নিই শুরুতেই তারা কারা। আজফা সাইয়ারা, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা, অষ্টম শ্রেণী। রায়না নাওয়ার, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা, অষ্টম শ্রেণী। আয়মান সাবির মাহমুদ, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা, নবম শ্রেণী। ফয়সাল আরেফিন, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা, অষ্টম শ্রেণী। পরিচয় পেয়ে গেলেন দুদল স্কুলেরই, একদিকে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখা, আরেকদিকে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা। দেখা যাক দুদল আজ কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দেন। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের কুইজ 2025-এর নিয়মকানুন। আমাদের কুইজ 2025-কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড, যেখানে আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো এবং তার ভিত্তিতে প্রশ্ন করবো। আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা করব 10টি প্রশ্ন। যেসব বিষয় থেকে আমরা প্রশ্ন করবো সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস এবং সাম্প্রতিক বিশ্ব। আমাদের নম্বর বন্টনটা যেভাবে হবে সেটা হচ্ছে যে ছবি বা ভিডিও দেখে সঠিক উত্তর দিলে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আর কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর কারা আগে উত্তর দেবেন? যারা আগে বাজার চাপবেন। দুদলের সামনেই দুটো বাজার আছে, যারা আগে বাজার চাপবেন তারা উত্তর দেওয়ার সুযোগ পাবেন অডিও ভিজুয়াল রাউন্ডে। আর কুইজ রাউন্ডে যেহেতু দলগত প্রশ্ন, সেখানে আর বাজার দরকার পড়ছে না। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। তার দেরি কেন, চলুন শুরু করে দিই আমাদের আজকের কুইজ। আসছে আমাদের প্রথম বিষয় বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি একটি বিদ্রোহের ছবি। 19 শতকে ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলনের সূচনা হয় 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর জেলায়, বৃহত্তর বাংলায়। জমিদার মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে এই আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দেন 4 মুর্মু ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব। প্রশ্ন হচ্ছে আদিবাসীদের এই বিদ্রোহ কি নামে পরিচিত? সবার আগে বাজার প্রেস করছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, বনশ্রী শাখা। সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। কেন মনে হলো এটা সাঁওতাল বিদ্রোহ? সিধু, কানু, চাঁদ ও ভৈরব নামটা পরিচিত লাগছে। এই নামটা পরিচিত লাগছে, মনে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে তারা জড়িত, তাই তো? ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, আপনাদের অনুমান ভুল না, একেবারে সঠিক। সাঁওতাল বিদ্রোহ, ভেরি গুড ডান, বা সাঁওতাল হল 1793 সালে বড়লাট গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাদের প্রাচীন স্থানান্তর চাষ বন্ধ হয়ে যায়। তাই 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ গড়ে তুলেছিলেন। অ্যাবসলিউটলি রাইট। এই 4 মুর্মু ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব, তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন চলে যাই বাংলাদেশ বিভাগে, দেখি কি থাকছে আমাদের জন্য। ভুটান এবং ভারত দুদেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন দেশ হিসেবে, তবে কয়েক ঘন্টা আগে আর পরে। ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কত তারিখে এই স্বীকৃতিটা এসেছিল? সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখা। 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। আমাদের স্বাধীনতা দিবস তো 16 ডিসেম্বর। আমাদের স্বাধীনতার স্বীকৃতি আগে থেকে আসতে থাকে। আগে থেকে আসতে শুরু করেছিল। জি। ভুটান এবং ভারত 6 ডিসেম্বরই আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল বলছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখা। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে ওকে। কম্পিউটার আপনাদেরকে পুনর্বিবেচনার জন্য 4টি অপশন দিয়েছে। 1 6 ডিসেম্বর, 2 12 ডিসেম্বর, 3 14 ডিসেম্বর, 4 16 ডিসেম্বর। চাইলে উত্তর পরিবর্তন করতে পারেন কিংবা 6 ডিসেম্বরের সঙ্গে থাকতে পারেন। কি করবেন? 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর নিশ্চিত?
জি। দেখি আমাদের কম্পিউটার ফাইনালি কি উত্তর দেয়। অ্যাবসলিউটলি রাইট, 6 ডিসেম্বর, ভেরি ওয়েল ডান। 6 ডিসেম্বর ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে। তবে ভুটান আগে দেয়, কয়েক ঘন্টা আগে তারা একটা বার্তা পাঠায়। দর্জি ওয়াংচুক তিনি বার্তা পাঠান, বার্তা পাঠিয়ে তার বার্তার মাধ্যমে তিনি স্বীকৃতি দেন। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল ভিকারুন্নেসা নুনের খাতায়। শেষ হয়ে গেল বাংলাদেশ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিষয়। আমাদের এবারে বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি একটি প্রত্নতাত্ত্বিক মূর্তি, যার মূর্তি তার শাসনকালে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটে। পাল সাম্রাজ্য তার স্থাপত্য শিক্ষা এবং বৌদ্ধ বিহারগুলোর জন্য বিখ্যাত ছিল। সোমপুর মহাবিহার এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এই সাম্রাজ্যের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রাচীন ভারতের শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রশ্ন হচ্ছে, পাল সাম্রাজ্য যিনি প্রতিষ্ঠা করলেন, যিনি এত কিছু করলেন, যার মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ভাস্কর্য দেখতে পাচ্ছি, তিনি কে? কি তার নাম? পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আমাদের ইতিহাস বইয়ে অনেকবার লেখা আছে বিখ্যাত একজন রাজা, পাল রাজা। দুদলের কোনো দলই বাজারের দিকে হাত দিচ্ছেন না। দেখি তাহলে কম্পিউটারে শরণাপন্ন হয়ে দেখি কম্পিউটার বলে দেন কি উত্তর। এটা সঠিক উত্তর হচ্ছে গোপাল পাল, রাজা গোপাল। তিনি ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং পাল সাম্রাজ্যের ব্যাপ্তিকাল ছিল 750 থেকে 1174 খ্রিস্টাব্দ এবং বাংলার সভ্যতা এবং বাংলার উন্নয়নে এই পাল সাম্রাজ্যের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওকে, ইতিহাস বিভাগের দ্বিতীয় প্রশ্নে চলে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। আমাদের প্রশ্ন আসছে পর্দায়। 1492 সালে কলম্বাস স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার অর্থায়নে ও সমর্থনে এশিয়ার পশ্চিমে যাবার একটি পথ খুঁজে বের করবার জন্য তার সমুদ্র যাত্রা শুরু করেন। শেষ পর্যন্ত তিনি গিয়ে পৌঁছান আমেরিকাতে। তিনি স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলাকে কোথায় যাবেন বলে বলেছিলেন? কোথায় যেতে চেয়েছিলেন কলম্বাস আসলে? বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা। কলম্বাস প্রথমত মশলা বাণিজ্যের প্রসারের জন্য ভারতের সমুদ্রপথ আবিষ্কারের মানে লক্ষ্য নির্ধারণ করেছিলেন যাওয়ার জন্য, কিন্তু শেষে আমেরিকায় পৌঁছানোনি। অলরাইট, তিনি আসতে চেয়েছিলেন ভারতে, কারণ মশলার ব্যবসা করতে চেয়েছিলেন। বলছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী। কোথায় পড়েছেন এটা, কিভাবে জানবে? এটা সম্ভবত একটা প্রবন্ধে পড়েছিলাম। প্রবন্ধে পড়েছিলেন। ভেরি গুড। দেখে নিই যে প্রবন্ধে যা পড়েছিলেন সেটা ঠিক কি না। আমাদের কম্পিউটার বলছে আটলান্টিক হয়ে পশ্চিম দিকে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অ্যাবসলিউটলি রাইট, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। এবং আপনার যে তথ্যটি দিয়েছেন যে মশলা বাণিজ্য, কারণ ভারত তখন মশলা এবং বস্ত্র এই দুটি ক্ষেত্রে অত্যন্ত সুনাম অর্জন করেছিল এবং সবাই চাইতো যে ভারতে খুব সস্তায় তখন এগুলো পাওয়া যেত, যে সস্তায় নিয়ে ইউরোপে এটি বাণিজ্য করবে। সেই জন্য তিনি ভারতে যাওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু গিয়ে শেষ পর্যন্ত আমেরিকাতে পৌঁছেন। শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে। এবারের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন। আমরা একটা জায়গার ছবি দেখাচ্ছি, বলা হচ্ছে যে এটা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে অঞ্চল, যেটাকে বলা হয় প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য বিশ্ববিখ্যাত একটা জায়গা। এবং এই জায়গায় যেসব কোম্পানির অফিস আছে তারা হলো গুগল, অ্যাপল, ফেসবুক, ইন্টেল, টেসলা, এই সবগুলোর হেডকোয়ার্টার হচ্ছে এই এলাকায়, এই অঞ্চলে। মানে প্রযুক্তির কথা বললে এই জায়গাটার কথা আসে। প্রযুক্তি উদ্ভাবন, স্টার্ট আপ, বিনিয়োগ কেন্দ্র হিসেবে এটা পরিচিত। প্রশ্ন হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে অঞ্চলের এই এলাকাকে কি নামে আমরা সবাই চিনি? কি বললে সবাই এক নামে চিনি? সবার আগে বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। সিলিকন ভ্যালি সঠিক হলে পেয়ে যাবেন 10 নম্বর। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট ভুল হলে জরিমানা 5। আমাদের কম্পিউটার বলছে এটিকে আসলে ডাকা হয় সিলিকন ভ্যালি নামে। ভেরি ওয়েল ডান। বিশ্বের সেরা 1000 যে প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে 30টি
প্রতিষ্ঠান এই অঞ্চলে সিলিকন ভ্যালিতে স্থাপিত এবং যুক্তরাষ্ট্রের মোট যে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের 1/3 বেশি এই অঞ্চলে বিনিয়োগ করা হয় এবং এখানে উচ্চ প্রযুক্তির উদ্ভাবন ও স্টার্ট আপ সংস্কৃতির কেন্দ্র হচ্ছে সিলিকন ভ্যালি। তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে বিখ্যাত এলাকা এই, যেটাকে বলা হয় সিলিকন ভ্যালি। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের খাতায়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি থাকছে। আলবার্ট আইনস্টাইন 1895 সালে সুইজারল্যান্ডে চলে আসে। পদার্থবিজ্ঞান এবং গণিতে বিশেষায়িত হওয়ায় 1900 সালে জুরিখের ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে তিনি একাডেমিক শিক্ষা ডিপ্লোমা অর্জন করেন। 1901 সালে তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব অর্জন করেন এবং 1902 থেকে 1909 সাল পর্যন্ত তিনি সুইজারল্যান্ডীয় পেটেন্ট অফিসে পেটেন্ট নিরীক্ষক হিসাবে কর্মরত ছিলেন। প্রশ্ন হচ্ছে, অ্যালবার্ট আইনস্টাইনের নাগরিকত্ব হচ্ছে সুইজারল্যান্ডের, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আবারও ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। জার্মানি। জার্মানির পাশে আরেকটা দেশ আছে অস্ট্রিয়া, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অস্ট্রো হাঙ্গেরি তখন একসাথে ছিল সেখানে। ওটা তো আলাদা জায়গা, অস্ট্রিয়া হাঙ্গেরি তো একটা এলাকা, কিন্তু জার্মানি না হাঙ্গেরি? জার্মানি। আচ্ছা, দেখা যাক, হাঙ্গেরি বললে হয়তো আপনাদের 10 নম্বর পেতে পারতেন, হয়তো বা না পেতে পারতেন না, জরিমানা হতো 5। জার্মানি একেবারে সঠিক উত্তর। আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদেরকে বিভ্রান্ত করবার, কিন্তু সেটাতে আমি ব্যর্থ হয়েছি। উলমবুর্গ বলে একটা জায়গা আছে সেখানে, জার্মানিতে। 1879 সালে 14 মার্চ তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি বড় হন হচ্ছে মিউনিখে। জন্ম নিয়েছেন উলমে, কিন্তু বড় হন মিউনিখে। তার বাবা মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। তার বাবা হারমান আইনস্টাইন মিউনিখে চলে এসে তার ভাই হেরমানের সাথে একটি বিদ্যুৎ নির্ভর বৈদ্যুতিক যন্ত্র নির্মাণের কারখানা স্থাপন করে এবং সেই থেকে আইনস্টাইনের মধ্যেও এই বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করার একটা প্রবণতা দেখা যায়। জার্মানে জন্মগ্রহণ করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। ভেরি ওয়েল ডান। 10 নম্বর আবারও পেয়ে গেলেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা। 10 নম্বর শেষ হয়ে গেল। বিজ্ঞান বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয় শিল্প সাহিত্য। একজন বিখ্যাত মানুষকে দেখতে পাচ্ছি, তিনি বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। 50-এর দশকে তিনি কবি হিসাবে বাংলা কবিতায় আবির্ভূত হন। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবির মর্যাদা লাভ করেছিলেন। তার রচিত কিছু শীর্ষস্থানীয় কবিতা এলাটিং বেলাটিং, ধান ভানলে কুড়ো দেব, এবং তার প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। প্রশ্ন হচ্ছে, বিখ্যাত এই কবির নাম কি? ছবি দেখেই সাথে সাথে বাজার প্রেস করেছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী। আপনাদের উত্তর? শামসুর রহমান। কবি শামসুর রহমান বলছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। একই সাথে বাজার প্রেস করেছেন ভিকরুন্নেসা। আপনাদের উত্তর? শামসুর রহমান। আপনারা বলছেন কবি শামসুর রহমান। উত্তর সঠিক হলে দুদালি পাবেন 10 নম্বর করে, ভুল হলে দুদালি জরিমানা হবে 5 নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে এই মানুষটি হচ্ছেন আসলে কবি শামসুর রহমান। ভেরি ওয়েল ডান, শামসুর রহমান। 1929 সালের 23 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার উপর তার বিখ্যাত 2টো কবিতা আছে। আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন, একটি কাল্পনিক চরিত্র যেটি রচনা করেছিলেন কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এই যে কাল্পনিক চরিত্র, তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তিনি মধ্যবয়সী, অবসরপ্রাপ্ত বুদ্ধিদীপ্ত একজন গোয়েন্দা। তার পা ক্ষতিগ্রস্ত এবং ক্র্যাচে ভর করে তিনি চলেন এবং তার সঙ্গী হচ্ছেন তার ভাইয়ের ছেলে সন্তু, এবং তাকে সাথে নিয়ে তিনি রহস্য উদ্ঘাটনে নেমে পড়েন। প্রশ্ন হচ্ছে, বিখ্যাত
এই গোয়েন্দা চরিত্রের নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী। কাকা বাবু। কাকা বাবু। শিওর? কিভাবে জানলেন কাকা বাবু? আমি পড়েছি আপনি সবগুলো। পড়েছেন সবগুলো? আচ্ছা, তাহলে তো ভুল জায়গায় প্রশ্নটা করেছি। দেখিনি আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, কাকা বাবু, ভেরি ওয়েল ডান। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। এই কাল্পনিক চরিত্র কাকা বাবু, বলা হয় যে তার আসল নাম হচ্ছে রাজা রায় চৌধুরী, কিন্তু সন্তু যেহেতু ভাইয়ের ছেলে, তো সন্তু ওনাকে ডাকে হচ্ছে কাকা বাবু নাম বলে, সেই জন্য সবাই তাকে কাকা বাবু নামেই চেনে। ভেরি ওয়েল ডান, চমৎকার উত্তর। এবং এর সাথে সাথে শেষ হলো শিল্প সাহিত্য থেকে দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। এবারে বিষয় ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের এই স্তরে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে সুরক্ষা প্রদান করে। বায়ুমণ্ডলের এই স্তরে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে সুরক্ষা প্রদান করে, এবং এই স্তর সূর্যের মধ্যম মাত্রার অতি বেগুনি রশ্মির প্রায় 97 থেকে 99% শোষণ করে। এই রশ্মি যদি সরাসরি আমাদের পৃথিবীতে এসে পড়তো, তাহলে মানবদেহের ত্বকের ক্যান্সার সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি হতো। প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরের নাম কি? বাজার প্রেস করেছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা। ওজোন স্তর। ওজোন স্তর। কিভাবে জানলেন এটা ওজোন স্তর? বিজ্ঞান বইয়ে পড়েছি। বিজ্ঞান বইয়ে পড়েছেন। আচ্ছা, বিজ্ঞান বই যখন পড়েছেন তাহলে তো হয়তো সঠিক হতেই হবে। তারপর আমাদের কম্পিউটারকে জিজ্ঞেস করে দেখি সে কি বলে। আমাদের বিজ্ঞান বলছে অ্যাবসলিউটলি রাইট, ওজোন স্তর। ভেরি ওয়েল ডান, ভিকারুন্নিসা নূন স্কুল ধানমন্ডি শাখা। ওজোন স্তর এটা হচ্ছে মূলত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশ, যেটা ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার উপরে, এবং এটা পৃথিবীর বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। যে ওজোন স্তর যদি কোনোভাবে ক্ষয় হয়ে যায়, বা এই প্রোটেকশনটা, লেয়ার প্রোটেকশনটা যদি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে থাকা বা জীবজগতের জন্য বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল ধানমন্ডি শাখা ভিকারুন্নিসা নূন স্কুলের। চলে যাই পরের প্রশ্নে। ভূগোল বিভাগে আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। একটি অক্ষাংশীয় বৃত্ত, এটি একটি অক্ষাংশে একটি দাগ দেখতে পাচ্ছেন, যার উপরে সূর্য দক্ষিণায়নের সময় 21 ডিসেম্বর তারিখে লম্বভাবে কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধের যত দূরত্ব পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার মধ্যে এই রেখা সর্বদক্ষিণে অবস্থিত। প্রশ্ন হচ্ছে আমরা কোন রেখার কথা বলছি? বাজার প্রেস করেছেন ভিকারুন্নিসা নূন স্কুল ধানমন্ডি শাখা। আপনাদের উত্তর কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কর্কট ক্রান্তি আছে। আমাদের কম্পিউটার আপনাদেরকে 4টি সম্ভাব্য উত্তর দিয়েছে: কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মূলমধ্য রেখা, মকর ক্রান্তি রেখা। আপনারা চাইলে আপনাদের উত্তর পরিবর্তন করতে পারেন। ভিকারুন্নিসা নূন স্কুল পরিবর্তন করবেন না, কর্কট ক্রান্তি রেখার সঙ্গেই থাকতে চাইছেন, তাই তো? আচ্ছা, আমাদের সাথে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটও প্রায় একই সময় বাজার প্রেস করছেন। আপনাদের অপশন মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। দুদল দুটো রেখার কথা বলছেন। দেখা যাক কোনো এক দল তো ভুল, নাকি দুদলই ভুল। কারা পাবেন 10 নম্বর, কাদের জরিমানা হবে 5, নাকি দুদলেরই জরিমানা হবে 5? কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে মকর ক্রান্তি রেখা। ভেরি ওয়েল ডান। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে উত্তর গোলার্ধের দিকে, আর মকর ক্রান্তি রেখা হচ্ছে দক্ষিণ গোলার্ধের দিকে। পৃথিবীর স্থলভাগের অধিকাংশই হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই মাত্র 4টি দেশ সম্পূর্ণভাবে মকর ক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত। পৃথিবীর মোট 74টি দেশ পুরোপুরিভাবে কর্কট ক্রান্তি রেখার উত্তরে অবস্থিত। কর্কট ক্রান্তি না, সঠিক উত্তর হচ্ছে মকর ক্রান্তি। দুঃখিত। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা জরিমানা হয়ে গেল 5। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। ভেরি ওয়েল ডান। তো
ভূগোল বিভাগ থেকে আমাদের দুটি প্রশ্ন করা শেষ, চলে যাই আমাদের পরের বিষয়। অডিও ভিজুয়াল রাউন্ডে আমাদের সর্বশেষ বিষয় খেলাধুলা, এবং খেলাধুলার প্রথম প্রশ্ন। তার নাম মিরোস্লাভ ক্লোসে। ফিফা বিশ্বকাপে মোট 16টি গোল করেছেন, একটি বিশ্বকাপে, এবং তিনি সর্বোচ্চ গোলদাতার অধিকারী। 2014 সালে তার কারণে তার দেশ বিশ্বকাপ জয় করে, এবং এরিয়াল দক্ষতা, গোল স্কোরিংয়ের কারণে তিনি সফল স্ট্রাইকার হিসেবে সবার কাছে পরিচিত। প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসে কোন দেশের হয়ে খেলেছেন ফিফা বিশ্বকাপে? সবার আগে বাজার প্রেস করছেন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। আপনাদের উত্তর জার্মানি। জার্মানি। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, কিন্তু একই সঙ্গে বাজার প্রেস করেছেন উপাশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর জার্মানি। আপনারা বলছেন জার্মানি। মিরোস্লাভ ক্লোসে ফিফা বিশ্বকাপে 16টি গোল দিয়েছেন এখন পর্যন্ত, সর্বোচ্চ রেকর্ডধারী। দুদলই বলছেন তিনি জার্মানির হয়ে খেলেছেন। আসলে কি তাই? দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি জার্মানির হয়ে খেলেছেন। ভেরি ওয়েল ডান ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। 10 নম্বর। ভিকারুননিসা নূন, আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। আমাদের অডিও ভিজুয়াল রাউন্ডের শেষ প্রশ্ন, খেলাধুলা বিভাগেরও শেষ প্রশ্ন। দেখি কোনটা আসছে পর্দায়। এই বাস্কেটবল খেলোয়াড় তার স্কাই হুক শটের জন্য পরিচিত, এবং তাকে বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ NBA খেলোয়াড়। প্রশ্ন হচ্ছে, দীর্ঘদেহী এই বাস্কেটবল খেলোয়াড়, যিনি NBA এই ক্রীড়া প্রতিযোগিতায় সবচেয়ে সেরা খেলোয়াড়, কি তার নাম? স্কাই হুক হচ্ছে তার স্পেশাল, তার যে গোল করবার যে স্কাই হুক করে তিনি গোল করবেন, আমরা দেখতে পাচ্ছি তাকে, এই ভদ্রলোককে। দুদলে কোনো দলই এগিয়ে আসছেন না উত্তর দেওয়ার জন্য। দেখি আমাদের কম্পিউটার কি বলে। তার নাম করিম আব্দুল জব্বার। করিম আব্দুল জব্বার। তার সিগনেচার শট হচ্ছে স্কাই হুক, এবং NBA ইতিহাসে সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার তিনি। অনেক প্রশ্ন হলো, এবারে আমি একটু যেতে চাই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখার কাছে, তাদের সাথে একটু গল্প করি। প্রথমে আসফা সাইয়ারা 8ম শ্রেণীর ছাত্রী। আসফা, আপনার কাছে জানতে চাইব যে আপনার কি স্বপ্ন, ভবিষ্যতে কি করতে চান? আমি বড় হয়ে সামরিক বাহিনীতে যোগদান করতে চাই। সামরিক বাহিনীতে? কেন, আপনার পরিবারের সবাই কি সামরিক বাহিনীতে কাজ করেন বা বড়রা? না, কিন্তু আমি যোগদান করতে চাই। কেন? আমাদের দেশের সামরিক বাহিনীতে মহিলা সদস্যদের সংখ্যা খুবই কম, আর আমাদের দেশের শৃঙ্খলা দিন দিনে আরো উন্নতি কমে করা আসছে, প্রয়োজন, আরো কমে right, যাচ্ছে। right. এর জন্য আমার মনে হয় আমি যদি দেশের সেবা করতে চাই, আমাকে সামরিক বাহিনীতে যোগদান করা তো উচিত। আপনার এই যে আগ্রহ, এটাকে অভিনন্দন, এবং আশা করি আমরা সামনে আসফা সাইয়ারাকে দেখতে পাবো যে সামরিক বিভাগে কর্মরত। ভেরি ওয়েল ডান। রায়না নওয়ার 8ম শ্রেণীর ছাত্রী। রায়না, আপনি কি হতে চান? আমি বড় হয়ে চিকিৎসা পেশায় কাজ করতে চাই, আচ্ছা। চিকিৎসক হতে চাই। কেন চিকিৎসা পেশা বেছে নিতে চান? এর প্রধান কারণ হলো গ্রামাঞ্চলে বিশেষ করে যারা দরিদ্র আছেন তাদেরকে সঠিক বিনামূল্যে সঠিক চিকিৎসা সেবা প্রদান করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে চাই। কিন্তু গ্রামে তো সুযোগ সুবিধা নাই, থাকার জায়গা নাই, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কেমন করে গ্রামে থাকবেন? গ্রামে থাকবো না, সেখানে করতে পারি একটা ক্যাম্প করতে পারি যেখানে বিনামূল্যে তাদের সঠিক চিকিৎসা সেবা প্রদান করতে পারবো। গ্রামে থাকবেন না, নাহলে গরিবের সেবা করবেন কিভাবে? সবসময় থাকবো না, কিছু ও, সময়। সবসময় থাকবেন না, মাঝে মধ্যে থাকবেন। আচ্ছা, ভেরি গুড। না, আমাদের দরকার সবসময় থাকবে, সেটা হলে সবচেয়ে ভালো হয়, কারণ দূর থেকে গিয়ে সেবা দেওয়ার চাইতে সেখানে গিয়ে সেবা দিলে ভালো। সো আমরা জানি যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে কয়েকটা স্কুল কলেজ আছে সেটার মধ্যে অন্যতম। কারণ যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল বের হয়, তখন পত্রিকার পাতায় যে স্কুলের ছবি সবচেয়ে বেশি দেখা যায় সেটা ভিকারুননিসা নূনের। তো ভিকারুননিসা নূন আমরা জানি যে একই সঙ্গে কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর করে। সো আমাকে যদি একটু বলেন যে আপনাদের স্কুলে এ ধরনের কী কী কার্যক্রম চালু আছে? আমাদের স্কুলে শিক্ষার্থীরা ভালো পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ক্লাব কার্যক্রমে যুক্ত আছে। যেমন আমাদের স্কুলে রয়েছে সায়েন্স ক্লাব, অ্যাস্ট্রোনমি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, আরও নানা ক্লাব। এছাড়া এসব ক্লাব থেকে আমাদের স্কুল বাৎসরিক বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
এছাড়া আমাদের স্কুলে শিল্পাঙ্গন আছে, যেখানে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, গিটার এরকম ইত্যাদি শেখানো হয়। এছাড়া আমাদের নিজস্ব কারাতে ক্লাব আছে, এখান থেকে জাতীয় প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আরে বাহ, খুব চমৎকার। এবং একটা জিনিস দারুণ লাগলো যে আপনাদের স্কুলে শিল্পাঙ্গন আছে, যে কেবলমাত্র কুইজ ক্লাব, ডিবেট ক্লাব, ইংলিশ ক্লাব না, তার পাশাপাশি সংস্কৃতি চর্চার জন্যে সেখানে ভাস্কর্য থেকে শুরু করে, চিত্রকলা থেকে শুরু করে, নাচ গান, যত ধরনের সংস্কৃতির যতগুলো শাখা আছে সবগুলো শাখাতেই সেখানে ক্লাব আছে, সেখানে সে কার্যক্রম অব্যাহত আছে। গল্পগুজব করবো ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার সাথে। আমাদের সাথে আছেন আয়মান সাবির মাহমুদ, নবম শ্রেণীর ছাত্র। সো আয়মান, আপনার বড় হয়ে কি হবার ইচ্ছা, কি স্বপ্ন? আপাতত ইতিহাস নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে বড় হয়ে। ইতিহাস নিয়ে? সবাই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়, অন্যান্য বিষয় নিয়ে গবেষণা করতে, কিন্তু ইতিহাস নিয়ে গবেষণা করতে চায় এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। আপনার কেন এমন একটা ইচ্ছে হলো? আমি বেশ ভালো কিছু ইতিহাসের বই পড়েছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা আমি উপভোগ করি, সেজন্য আর সঠিক ইতিহাসটা তুলে ধরাও জরুরি মানুষের। আচ্ছা, আমাকে একটু বলবেন যে ইতিহাস পড়ে কি লাভ, কেন পড়বো? নিজের আত্মপরিচয় জানা যায়, পৃথিবীর বর্তমানকার অবস্থা কিভাবে পরিণত হলো আজকের অবস্থাটা জানা যায়। এছাড়াও সব সাবজেক্ট আমরা লাভের জন্য পড়ি না, সত্যি কথা। না, এটা লাভের জন্য পড়া যায়। ইতিহাস মানে হচ্ছে অভিজ্ঞতা। আমাদের আগের প্রজন্ম কিভাবে কাজ করেছে, তার আগের প্রজন্ম কিভাবে ভেবেছে, এই ইতিহাস মানে হচ্ছে একটা অভিজ্ঞতা, একটা অর্জন। আগের অভিজ্ঞতা, আগের শিক্ষা, এটা আমাদের যত ভালো জানা থাকবে আগামীতে আমরা তত ভালো করতে পারব। অভিজ্ঞতা থেকে আমরা যত বেশি শিক্ষা লাভ করব আমাদের আগামীতে এগিয়ে যাওয়া তত সহজ হবে। সেই জন্য ইতিহাস পড়াটা খুব জরুরি এবং খুবই লাভজনক। অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। অভিজ্ঞতা আমাদের বহুদূর এগিয়ে নিয়ে যায়, অনেক কষ্ট কমিয়ে দেয়। অলরাইট, আছেন ফয়সাল আরিফিন। ফয়সাল, আপনার স্বপ্ন? আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই। আচ্ছা, আমাদের আরেকজন সশস্ত্র বাহিনীতে যোগ দেবার শিক্ষার্থী পাওয়া গেল, তো আপনি কেন যোগ দিতে চান? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আর্মি অফিসারদেরকে মানুষ সবসময় খুব সম্মান করে এবং তাদেরকে শ্রদ্ধাপাত্র হিসেবে দেখে, এবং আমি একজন আর্মি অফিসার হয়ে আমার দেশের জন্য কিছু করতে চাই আসলে। বাহ, আপনি সম্মান পেতে চান এবং দেশের জন্য কিছু করতে চান, সেজন্য আপনি সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান। চমৎকার, খুব ভালো। আমরা জানি যে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট অল্প সময়ের মধ্যে অনেক বেশি সুনাম অর্জন করেছে সারা বাংলাদেশ জুড়ে, এবং শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ফলাফলের ক্ষেত্রে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট অনেক স্কুলকে ছাড়িয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও অগ্রগামী। কি কি হয় সেখানে জানতে চাই আপনাদের কাছে। আমাদের স্কুলে বেশ সম্ভাবনাময় একটা কুইজিং ক্লাব বর্তমানে বিকাশ লাভ করছে, যেটা আশা করি সামনে আরো ভালো করবে। এছাড়া ইংলিশ ক্লাব, সায়েন্স ক্লাব, অ্যাস্ট্রোনমি ক্লাব, অন্য ক্লাব তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। আপনাদের কম্পিউটার ক্লাব আছে, যেখানে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ক্লাব আছে, আলাদা ক্লাব দুটো। আচ্ছা, এরকম আলাদা দুটো ক্লাব আছে, সেখানকার মেম্বার আপনারা? জি। আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের স্কুলে স্কাউটিং গ্রুপ আছে, তো এটা খুব অগ্রগামী এবং আমাদের স্কুলের সুনাম অর্জনে অনেক। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা। এবারে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর কুইক কুইজ শুরু করতে চাই আমরা ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার দলকে নিয়ে। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা কোনটি? 6 দফা। ঐতিহাসিক স্থান ওয়ারী বটেশ্বর কোন জেলায়? নরসিংদী। মুন্সিগঞ্জের প্রাচীন নাম কি? প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জেলাকে? প্রাচ্যের ডান্ডি। বরিশাল। মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠন হয় কখন? 10 এপ্রিল। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বরিশাল। কোন নদীর তীরে অবস্থিত? হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর তীরে নির্মিত? বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল কোন প্রাচীন জনপদ ছিল?
বাংলাদেশ ও মিয়ানমারকে নদী। বিভক্তকারী নদী কোনটি? নাফ নদী। নাফ নদী। বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা কোনটি? 6 দফা। ঐতিহাসিক স্থান ওয়ারী বটেশ্বর কোন জেলায়? নরসিংদী। নরসিংদী। মুন্সিগঞ্জের প্রাচীন নাম? প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জেলাকে? বরিশাল। মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠন হয় কবে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। বরিশাল। কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল। কীর্তন খেলা। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপরে নির্মিত? হার্ডিঞ্জ ব্রিজ। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে কোন প্রাচীন জনপদ ছিল? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? নাফ নদী। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা, ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায়। মুন্সিগঞ্জের প্রাচীন নাম হচ্ছে ইদ্রাকপুর বা বিক্রমপুর। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, কারণ সেখানে বস্ত্রশিল্পের প্রভূত উন্নতি হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 10 এপ্রিল সঠিক। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস সঠিক। বরিশাল কীর্তনখোলা নদীর উপর, আপনার কীর্তনখোলা বলেছিলেন, সঠিক উত্তর। হার্ডিঞ্জ ব্রিজ পদ্মার পাকশি নদীর উপরে। বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বলা হয় সমতট। দেখা যাচ্ছে ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখা 6টি প্রশ্নের উত্তর দিয়েছেন সঠিক এবং পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এবারে শেষ 1 মিনিট ভিকারুন্নিসা নূন স্কুল ধানমন্ডি শাখা আপনাদের জন্য। তৈরি? আপনাদের শেষ 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। বিখ্যাত সামুরাই যোদ্ধারা কোন জেলার অধিবাসী ছিলেন বা কোন দেশের অধিবাসী ছিলেন? জাপান। বিগ ব্যাং থিওরি কোন বিষয়ে ব্যাখ্যা দেয়? বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের সৃষ্টি। স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন সি। কিউআর কোড এটির পূর্ণ রূপ কি? কুইক রেসপন্স। কুইক রেসপন্স। পেন্সিলের শীষ তৈরি হয় কি দিয়ে? গ্রাফাইট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? যুক্তরাষ্ট্র। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম? গোবি মরুভূমি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক? কাজী নজরুল ইসলাম। সামুরাই যোদ্ধারা কোন দেশের অধিবাসী? জাপান। বিগ ব্যাং থিওরি কোন বিষয়ে ব্যাখ্যা দেয়? মহাবিশ্বের সৃষ্টি। স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন সি। কিউআর কোডের পূর্ণরূপ? কুইক রেসপন্স কোড। পেন্সিলের শীষ তৈরির মূল উপাদান? গ্রাফাইট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? চট্টগ্রাম। বাংলার শেষ স্বাধীন নবাব? সিরাজউদ্দৌলা। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? যুক্তরাষ্ট্র। এই সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখা যাক ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি, ভেরি রাইট। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম। সামুরাই যোদ্ধারা জাপানের। বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের উৎপত্তি নিয়ে। স্কারভি রোগ ভিটামিন সি খেলে সারে। কিউআর কোড কুইক রেসপন্স কোড। পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইটের মাধ্যমে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটিতে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ইলন মাস্ক জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। মাত্র একটা প্রশ্নের উত্তর আমরা পাইনি, কিন্তু 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখা। তারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ 2025। আপনারা যারা আমাদের কুইজ সম্পর্কে জানতে চান, আপডেটেড থাকতে চান, তারা চাইলে আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে গিয়ে কুইজ লিখলেই আপনি আমাদের পেজ পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন, আপডেটেড থাকুন। আর যারা অংশ নিতে চান ভিকারুন্নিসা এবং ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের মতন আমাদের কুইজ 2025-এ, তাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে যে আপনারা প্রথমে আপনাদের স্কুল থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2জন শিক্ষার্থী নির্বাচন করুন যারা কুইজিংয়ে খুব ভালো। তারপর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরহাট, ঢাকা। জলদি পাঠিয়ে দিন আবেদন আর অংশ নিন কুইজ 2025-এ।
দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ জায়গায়। বলে দিই কোন দল ফাইনালি কত স্কোর করলো। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি প্রভাতী শাখা আসফা সাইয়ারা আছেন অষ্টম শ্রেণীর এবং রায়না নাওয়ার তিনি অষ্টম শ্রেণীর। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট ৮০ নম্বর। অভিনন্দন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ওদিকে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট বনশ্রী শাখার আয়মান সাবির মাহমুদ এবং ফয়সাল আরেফিন, আয়মান নবম শ্রেণীর, ফয়সাল আরেফিন অষ্টম শ্রেণীর, তাদের দল অর্জন করেছেন সর্বমোট ১১০ নম্বর। অভিনন্দন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, অভিনন্দন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে একটু বলতে চাই সেটা হচ্ছে আগামীর পৃথিবী হচ্ছে প্রযুক্তির পৃথিবী। আপনি যদি আজকে দেখেন এলন মাস্কের কথা যদি শোনেন, আপনি যদি বিল ক্লিনটনের কথা যদি শোনেন, আপনি যদি বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের কথা যদি শোনেন, তারা সবাই এখন একটা কথা বলছে। তারা বলছেন যে আপনার সন্তানকে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ধারণা দিন, বিশেষ করে কিছু প্রোগ্রামিং বিষয়ে তাকে শিক্ষা দিন, বেসিক ধারণা দিন। বিশ্বে পাইথন বলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা খুব সহজ। সারা বিশ্বে ক্লাস 2-3-তে পড়ে যে বাচ্চারা হয়তো সঠিকভাবে এবিসিডিও লিখতে পারে না, তারা পাইথনে কোডিং করতে পারে, এতই সহজ। আগামীর দিনে আমাদের যে বিশ্ব তৈরি হচ্ছে, যে বিশ্বকে আমরা মোকাবেলা করব, আমাদের সন্তানরা মোকাবেলা করবে, সেক্ষেত্রে প্রযুক্তি জ্ঞানটা খুব 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 দরকার হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা যদি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখে, যদি প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখে, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এসব সম্পর্কে জানে, ধারণা রাখে, তাহলে তারা আগামী দিনে যে ক্যারিয়ার গড়ে তুলবে, যে দুনিয়ার মুখোমুখি হবে, তাতে তাদের বিচরণ করাটা অনেক সহজ হয়ে যাবে। সো পড়াশোনার পাশাপাশি আপনার সন্তান যেন প্রযুক্তি জ্ঞানে দীক্ষিত হয়, সেটার ব্যবস্থা করা অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা এই স্কিলগুলো আমাদের সন্তানদের মধ্যে গড়ে তোলার জন্য এগিয়ে আসি এবং আগামী দিনের জন্য একটি চমৎকার বাংলাদেশ বিনির্মাণ করি। তো দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।